আজকের ব্লগটা থাকবে একদম টাটকা একটা রেসিপি দিয়ে। অনেকেই কচুরি খেতে আমরা খুবই ভালোবাসি। ময়ন দিয়ে ময়দা মাখা শুরু করে দিয়েছে মা। জানোই তো, মা ময়দা মাখতে খুব ভালোবাসে, আর ময়নটা দেয়ও খুব ভালো। ময়দাটা তো ঝটাপট মাখাই হয়ে যায়, কিন্তু পুরটা বানাতে গেলে ওই রসিয়ে কষিয়ে পুর বানাতে বানাতে আমাদের যত এনার্জি আছে সব ফুরুত হয়ে যায়। তাই কাঁচা কচুরিটা শিখে নিও, ঝটাপট করা যাবে খুব অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে। দেখেছো ফুলগুলো কি অসম্ভব সুন্দর, আর এই গাছের টাটকা ফুল দিয়ে ঠাকুরের পুজো করারও অসম্ভব শান্তি। গাছ থেকে একটা লেবু তুলে নিলাম, আজকের কাঁচা কচুরিতে এটা লাগবে। দেশি পাতি লেবু তো, রসে টইটুম্বুর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটা নতুন দিন, আজকে নতুন ব্লগ। আজকের ব্লগটায় একটা অদ্ভুত, আমার কাছে অদ্ভুত এই কারণে যে কচুরিও আবার কাঁচা জিনিস দিয়ে হয়। কাঁচা কচুরি, এটা অ্যাকচুয়ালি আমার মায়ের বান্ধবীর রেসিপি। তাহলে বহু বছরের পুরনো রেসিপি বলতে পারো, 50-60 বছরের পুরনো রেসিপি। আমার মায়ের বান্ধবীর কাছ থেকে আমার মা শিখেছিলেন, আর আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। এবং এখনো পর্যন্ত যুগ পরিবর্তন হয়েছে, অনেকগুলো যুগ কেটে গেছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত আমার বাড়িতে বলো, বাড়িতে কোনো অকেশন হলে বলো, যখনই এই মেনুটা আমি করি সবাই খুব প্রশংসা করে। মানে সত্যি এত ভালো রান্নাটা হয়, মানে কচুরি কাঁচা জিনিস দিয়ে। তা কাঁচা জিনিসের কচুরি বলে না, হজম করতেও সুবিধা, কষ্ট হয় না হজম করার। আর ইনগ্রিডিয়েন্টটা আমি এখন বলছি না, তোমরা ব্লগে দেখে নেবে। তো সেই ইনগ্রিডিয়েন্টটা এমনি মানুষের শরীরে কম হজম হয়, তো সেক্ষেত্রে কাঁচা বলে হজমটা হতে খুব সুবিধা হয়। তো তোমরা একটু দেখো। আর একটা ঘটনা তোমাদের সাথে বলি, একটু গল্প করতে ভালো লাগে। মানে আজকে কদিন ধরেই আমার মনের মধ্যে একটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে, দেখো, সমাজে থেকেই আমাদের কত ছোটবেলা থেকেই দেখেছি কত মানে ভালো কাজ করলে প্রশংসা যতটা না মানুষ করে, তার থেকে বেশি কোনো ভুল কাজ বা কারোর কিছু খুব ধরবার জন্যই যেন মানুষ বসে থাকে। এটা সমাজের ক্ষেত্রে ছিল, আর সমাজের মানুষগুলোকে নিয়েই তো সমাজ মাধ্যম। তো সেক্ষেত্রে মাধ্যমটা পেয়ে যাওয়াতে কি হয়েছে, ওটা আরো ব্যাপক আকারে, সেই কি বলবো, আগ্নেয়গিরির আকারে জিনিসটা স্প্রেড হয়ে গেছে। মানে সমালোচনা, আগ্নেয়গিরি বলতে চাইছি। দেখো মানুষ, আজকে আমি নিজেকে দিয়ে বলি, আমি একটা ব্লগিং চ্যানেল খুলছি। এবার এখানে তো আমারই কন্টেন্টগুলো থাকবে, তাই না? মানে আমার পছন্দের, আমার যেগুলো আমার মনে হবে, মানে এখানে ডিসিশন মেকার আমি। হ্যাঁ, কারণ মানে আমি যা মনে করব এখানে দেওয়ার, সেটাই হবে মানে আমার চ্যানেলের কন্টেন্ট। যদিও আমার চ্যানেলটা একেবারে বেবি চ্যানেল যাকে বলে। যারা ধরো চ্যানেলের একদম মানে সারা পৃথিবী জুড়ে বিখ্যাত, তারা যা সমালোচনার সম্মুখীন হচ্ছে, তখন না একটুখানি ভয়ও লেগে যাচ্ছে যে মানে এত সমালোচনা, মানে কেন, কিসের জন্য? মানুষ কি এই মাধ্যমটাকে বেছেই নিয়েছে শুধু মানুষের ক্রিটিসাইজ করার জন্য? ভালোগুলোও তো দেখা যায়, ভালো দেখার, বলে না আপ ভালো তো জগৎ ভালো। হ্যাঁ, আমরা কোনো কিছুর মধ্যে ভালো গুণটাই একটু খুঁজে নিই না? আর একটা মানুষ একটা কন্টেন্ট যখন দেখাচ্ছে, সে তার অভিব্যক্তি দিয়ে দেখাচ্ছে, তার দৃষ্টিকোণ দিয়ে দেখাচ্ছে, তো ভালো না লাগলে স্কিপ করে যাওয়াই ভালো। আমি পুরো ব্লগটার আদ্যপ্রান্ত দেখলাম, দেখে আমি একটা বাজে কমেন্ট করে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এটা কি? এটা মানে প্রযুক্তির অপব্যবহার আমার মনে হয়। আমরা মানে আমার খুব কয়েকদিন ধরে আমি অবাক হয়ে যাচ্ছিলাম মানুষের কথা শুনে 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 শুনে, যে তোমরা সবাই বুঝতে পারছো, একজন বিখ্যাত ব্লগারের বাড়িতে একটা মিস অ্যাপ হয়ে যাওয়ার পর তিনি যখন সবটা শেয়ার করছিলেন, মানে সে, আমার মনে হয় সে সারা পৃথিবীর যত বাঙালি মহিলা আছে তাদের কাছে একটা মানে একটা ফিগার। হ্যাঁ, তো সবাই মনে হয় ওর ব্লগ দেখেই দিনটা শুরু করে, বা রাতে শোয়ার আগেও পর্যন্ত দেখেই নেয় ওর ব্লগ। তো এত ভালো একজন মহিলা, মানে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। একটা জিনিসই বলতে চাইছি যে আমার চ্যানেল, আমার ঘরটাকে আমি কিভাবে সাজাবো সেটা যেমন আমার একদম নিজস্ব স্বাধীনতা, তো আমার চ্যানেলে আমি কি কন্টেন্টটা দেবো সেটাও আমার স্বাধীনতা। এবার ও তো অন্য কারোর বাড়ির কন্টেন্টকে নিয়ে সারা পৃথিবীকে দেখায়নি, ও তো নিজের বাড়ির মিস একটা বিয়োগ
বিয়োগান্ত পরিবেশকে তুলে ধরেছে ব্লগের কন্টেন্ট হিসেবে, এবং সেটাও বারবার স্বীকার করেছে যে কন্টেন্ট হিসেবে আমি এটা ব্লগ হিসেবে করছি না, আমি স্মৃতির পাতায় রেখে দিচ্ছি এই কষ্টের মুহূর্তগুলোকে, যে ভবিষ্যতে সবাই যেন আমরা আবার পাতাগুলো উল্টে উল্টে দেখতে পাই। তো একদমই ওর নিজস্ব পছন্দের ব্যাপার। তা আমি তখন না, আমার একটা কথা মনে পড়ছিল এই কদিন ধরে যা মানে ক্রিটিসিজম চলছিল ওকে নিয়ে, তাতে আমার একটা জিনিস মনে পড়ছিল। দেখো, তোমরা সবাই জানো রাসমণি যখন তখনকার দিনের এত একজন মানে প্রতিভাময়ী এবং খুব বুদ্ধিদীপ্তা একজন মহিলা ছিলেন, তখনকার দিনে উনি যখন কোনো সিদ্ধান্ত নিতে গেছিলেন, তখনও কিন্তু ওনাকে সমাজের বহু বহু প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজকে দক্ষিণেশ্বর মন্দিরটাকে স্থাপন করতে হয়েছিল। তাই ভালো কিছু মোটিভ থাকলে না প্রচুর প্রতিবন্ধকতা থাকে, এটা আমার জীবন দিয়ে বা সবাই মনে হয় এতদিনে আমরা সবাই এটা জানি যে ভালো কিছু পথে কিন্তু প্রচুর কাঁটা থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে এই কাঁটাগুলোকে উপেক্ষা করে এগিয়ে চলাটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। মানে বলে না, কাঁটায় বিদ্ধ হয়ে যে কষ্টটা রক্তাক্ত সে হলো, সেটাও কিন্তু ওর মনে রইল। এবং সাইড বাই সাইড আমরা যারা ক্রিটিসিজম বেশি পছন্দ করি না, সমালোচনা পছন্দ করি না, আমাদেরও মনে রইল, মানে ভেতরে রইল আর কি ব্যাপারটা। যাই হোক, ওই যে বললাম যে যখনই তুমি ভালো কিছু কাজ করবে তারই মধ্যে প্রতিবন্ধকতা থাকবে। আর একটা কথা বিবেকানন্দ বলতেন না, যে যখন তোমার কেউ সমালোচনা করবে, জানবে তুমি তার থেকে কয়েক কদম এগিয়ে আছো, তোমার জায়গা অবধি তারা পৌঁছতে পারছে না, তাই জন্য তোমার সমালোচনা করছে। এই কথাটা এক্ষেত্রে প্রযোজ্য এবং সর্বক্ষেত্রে প্রযোজ্য। চলো, আজকে ব্লগটা অনেক বেশি কথা হয়ে গেল, তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে। আমি বলি না, ভীষণ গল্পবাজ আমি, মানে গল্প নিয়ে বসলে আমার কোনো টপিক লাগে না। আমার বাড়ির লোকও অতিষ্ঠ আমাকে নিয়ে, মানে আমি খুব গল্প করতে পছন্দ করি। সে ব্লগটা তোমরা অবশ্যই দেখবে, দেখে কাঁচা জিনিসের কচুরি কিভাবে বানাতে হয় সেটা তোমরা দেখো। চলো, টাটা। এত দুষ্টুমি করছে, রিকোকে জানলার ওপরে বক্সের ওপরে তুলে দিয়েছি। কেমন লাগছে রিকো? এত দুষ্টুমি করছে, বাপরে বাপ। ওকে ঢুকিয়ে দিয়েছি। মাঝে মাঝে ওই দিকটা আবার দেখছে, প্লেন উঠছে সেটাও একটু দেখে নিচ্ছে, আবার এদিকে আসার ঝোঁক। কেমন লাগছে রিকো? রিকো, ও রিকো, রিকো, এই যে, এই যে, থাকবে না, খুব একটা থাকার ইচ্ছা নেই। এবার দুষ্টুমি করলে এখানেই রেখে দেবো। কি কামড়ানোর কামড়াচ্ছে, বাপ রে বাপ। ওদের আদর করতে করতে এত কামড়ায়, বাবা, আদরের এক্সট্রিম লেভেল চলে যায়। চলো, ঠিক আছে, চলো খুলে দিচ্ছি, চলো চলো খুলে দিচ্ছি। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখো, বেশি রাত হলে আমি ওকে তুলে নিয়ে গিয়ে আস্তা করে বা রাস্তা ধারে। দেখছো তো মা টিভি দেখতে দেখতে কতটা ময়দা মাখছে। মা আসলে ময়দা মাখতে ভীষণ ভালোবাসে। অ্যাকচুয়ালি মায়ের কারোর হাতের ময়ন দেওয়া পছন্দই হয় না, ময়দা মাখা নাকি মচমচে হয় না। কৃষ্ণাদি নারকেলটা আগে থেকেই কুড়িয়ে রেখেছে। আর এই দেখো, এই পুরটা এবার কাঁচা পুর যেটা বলছিলাম, এটা দেখো, নারকেলটা কোড়া যেটা রয়েছে সেটা পুরোপুরি কাঁচা, সাথে রয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, ব্যাস। আর কোনো জোগাড় এই কচুরিতে দরকার পড়ে না। এবার সব কুচনো জিনিস এক একে ঢালছি, ঢেলে তারপরে তার উপরে একটু নুন চিনি ছড়িয়ে আর একটু লেবুর রস, যে লেবুটা আমি কাছ থেকে তুলে এনেছিলাম সেই লেবুটাই দিয়ে দেবো রসটা চিপে। অফিস থেকে সব ফিরলে 7:30 8টা নাগাদ ভাজবো। আমি ভাবছি তেলে ভাজা খাবো না, এয়ার ফ্রায়ারে ভেজে খেয়ে নেব, কারণ তোমরা সবাই জানো আমি একটু ওয়েট লস জার্নির ওপর দিয়ে চলছি। দেখলে তো পুরটা কি চটজলদি হয়ে গেল, কোনো রসিয়ে কষিয়ে কড়াইতে কষিয়ে কষিয়ে যেটা আমরা করি অনেক সময় পুর বানাই, সেই রকমের কোনো ঝামেলাই নেই।
মানে কাটাকুটি হলো তো পুরো তোমার রেডি। বললাম না এটা অনেক বছরের পুরনো রেসিপি, মায়ের হাতের রান্না, মানে মায়ের বান্ধবী, মানে আমাদের এক কাকিমা, তার রেসিপি ছিল এটা, মানে তার কাছ থেকে শেখা রেসিপি। তা যখন মা ছোটোবেলায় এই কচুরিটা ভাজতো, বিশ্বাস করবে না, আমি বাবা আর ভাই মানে যে কজন আমরা বাড়িতে থাকতাম, মা যখন কড়াইতে তেল গরম করতো, সেই তেল গরম দেখবে একটা ধোঁয়া ওর গন্ধ বেরোয় না, গরম তেলের একটা ধোঁয়ার গন্ধ বেরোয়, সেইটা যখন বেরোতো তখনই আমাদের পেট চুই করতে শুরু করতো। খিদে না পেলেও যেন এই রেসিপিটির কথা মনে করলেই, মানে মুচমুচে নুন ঝাল মিষ্টি চটপাটা, এইটা ভাবলেই জিভ দিয়ে জল গড়াতো। আমাদের ছোটোবেলায় তো চিমনি নামক বস্তুটার কোনো প্রচলনই ছিল না। তো কি হতো, রান্নাঘরে মা রান্না করলে সেই রান্নার গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়তো। আর এখন এত রকম রান্না করি কিন্তু ঘরে কোনো গন্ধই থাকে না, মানে ওই চিমনির প্যাসেজ দিয়ে হাওয়াটা গন্ধটা বাইরেই চলে যায় আর কি। আচ্ছা, এবার দেখছো ময়দাটা একটা লুচির আকারে বেলে ব্যাস এরকম করে মুড়ে দিলাম। আর একভাবে হয় যেটা এইটা দেখাচ্ছি, দেখো, কাঁটা চামচ দিয়েও খুব চট করে নেওয়া যায়। মানে এইটা করলে, এটা যারা মুড়ে করতে তো একটু সময় লাগে, তো সেক্ষেত্রে এইভাবেও করে দেখতে পারো। খুবই মানে মোট কথা মোড়া নিয়ে কথা। এই রেসিপিটা এমন একটা রেসিপি, কেউ যদি ভাবে দুটো খাবো তার 3-4টে খাওয়া হয়ে যাবে, কেউ যদি ভাবে একটা খাবো তার কিন্তু 2-3টে খাওয়া হয়ে যাবে। মানে শেষের দিকে এই কচুরিটা আমার কমই পড়ে যায়, যতবার বানিয়েছি ততবার এই একই সমস্যা। আর আজকে ভাগ্যটাও ভালো জানো তো, কচুরি ভাজতে দেখছি ঘোর হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, মানে একটু ঠান্ডা হয়ে গেল আর কি ওয়েদারটা। আর ঠান্ডা ওয়েদার হলে তো এরকম ভাজাভুজি খেতে কার না ভালো লাগে বলো তো। কিন্তু আমি যেহেতু ওয়েট লস জার্নির ওপর দিয়ে চলছি, আমি যথারীতি একটুখানি এয়ার ফ্রায়ারে করে নিলাম। তবে তেলে ভাজার যে টেস্ট, সেই টেস্ট তো আর এয়ার ফ্রায়ারের নয় অগত্যা। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।